হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমরা ঠিক লাইভে আছি কিন্তু আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে। যে আমরা আসলে মূল অনুষ্ঠান শুরু করার আগে আপনার সাথে এমনি কিছু জি, আলোচনা আলাপ জমিয়ে নেব। তো আপনি শুরু আসলে কেমন আছেন স্যার? অনেকদিন করতে পর চান আপনার সাথে আপনাদের কথা হচ্ছে। আপনাদের দোয়া চাপের মধ্যে আছে আর কি। কাজ তো পরিশ্রম তো প্রচুর। এছাড়া জি, ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি এই বয়সেও এতটুকু পরিশ্রম করতেছেন, এটা অনেক আমাদের সৌভাগ্য আসলে। চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন। চেষ্টা করতেছি, এটা আমাদের নিজেদের দেশ, আগায় যেতে হবে। মানে চেষ্টা করতে অবশ্যই হবে। সবাই মিলে আমাদের এগিয়ে যেতে হবে। জি, 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 জি। জি। তো দেশের পরিস্থিতি যদি বা আপনার অবস্থান কিছু আপনি যদি বলতেন, আমি আসলে আপনাকে প্রশ্ন করার ওই দৃষ্টান্ত আমি আসলে রাখি না, ওই যোগ্যতা তারপরেও রাখি না। প্রশ্ন করেন, কারণ আমাদের মনের প্রশ্নটা নিয়ে তো আলোচনা করতে ভালো হবে। কারণ আমি তো হলো আলোচনা করলে আপনারা ঠিক কি ভাবতেছেন দেশের বাইরে বসে, ওটা আমি ধরতে পারবো না। এই জন্য প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আমার জন্য কাজে লাগবে। জি, কেমন? জি, জি, জি। দর্শক, আমি ফ্যানটা বন্ধ করি, এতে আওয়াজ হচ্ছে বোধহয় সব। ঠিক একটু আছে, ঠিক ফ্যানটা আছে, ঠিক আছে স্যার। জি, ঠিক আছে। এবার আওয়াজটা কম লাগবে, এতে কথা বলতে সুবিধা হবে। জি, জি। জি, জি, বলেন। তো এমনি দেশের অবস্থান বা বর্তমান অবস্থান কেমন দেখতেছেন আপনি? আপনি একজন জননন্দিত রাষ্ট্রচিন্তক এবং বলা হয় রাষ্ট্র গবেষক, রাষ্ট্রবিজ্ঞানী। আপনার মতে বর্তমান অবস্থাটা কেমন দেশের? কি ভাবতেছেন? মানে এটা যদি সাধারণভাবে, জি, জি, বলছি জি, সাধারণভাবে সারা বিশ্বের অবস্থায় ভালো না। জি, কেমন? আমরা বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দেশ না। জি, তো সেদিক থেকে আপনি দেখবেন যে বাংলাদেশের জন্য ঝুঁকি যেটা বেড়েছে মারাত্মক রকম, সেটা জি, হলো আন্তর্জাতিক আইন বলে কিছু নাই। মানে আমরা যে এই 17-18 কোটি লোক নিয়ে যে একটু বাঁচবো আন্তর্জাতিক আইনের কথা বলে, জাতিসংঘের কথা বলে, এটার সুযোগ খুব কম। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছেন যে কিভাবে আপনার এই গণহত্যা চালিয়েছে গাজাতে, এবং জি, কিভাবে বেআইনি একটা যুদ্ধ চালাচ্ছে আপনার ইরানের বিরুদ্ধে। তো জি, এখন যদি তাকাই, তাহলে দেখবেন যে আমরা নিরাপদ না। প্রথম জিনিসটা, সারা দেশে যত বাংলাদেশি আছেন তাদের জি, একটা জিনিস পরিষ্কার মনে রাখতে হবে, যে আমরা নিরাপদ না, এবং আমাদের জীবনের নিশ্চয়তাটা নাই এখন আর। এটা আগের যেই বিশ্ব পরিস্থিতি ছিল, সেই বিশ্ব পরিস্থিতি নাই। এটা খুব গুরুত্বপূর্ণ। দুই জি, নাম্বারটা হলো যে আপনার আমরা এই সাধারণ মানুষ যেভাবে রাষ্ট্র চিন্তা করি, যে জি, রাষ্ট্র বলে একটা ব্যাপার আছে এবং রাষ্ট্র আমাদেরকে রক্ষা করবে, বা জি, রাষ্ট্রে আমরা ভালো লোক পাঠাইলে আমরা কি করতে পারবো, আমরা ভালো কিছু পাবো, এটা ভুল ধারণা, এটা একটা বিভ্রান্তি। কারণ রাষ্ট্র বলেও কিছু নাই এখন আর। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, আপনি ভালো করে বুঝবেন, আপনি যারা শুনতেছেন আশা করি তারা বুঝবেন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলে কোনো রাষ্ট্র নাই এখন আর। খেয়াল নাই, করেছেন? মার্কিন যুক্তরাষ্ট্র যা কিছু করে সব কিন্তু ইসরায়েল করা, একটা ছোট দেশ, একটা জায়নিস দেশ, এই ইহুদিবাদী দেশ, এই কিন্তু যা করে মার্কিন যুক্তরাষ্ট্র তাই করে। জি, এটা একটা দিক, এটা সহজে বোঝার জন্য যে রাষ্ট্র নাই আমি কেন বলি, কথার অর্থ এটা। দুই নম্বর হলো যে দেশ চালায়, সারা দুনিয়া চালায় কর্পোরেট ক্যাপিটাল, মানে পুঁজি চালায় বড় বড় বৃহৎ কোম্পানি। অল্প কয়েকটা কোম্পানি সারা দুনিয়া চালায়। এরা তেলে জ্বালানির ক্ষেত্রে আছে, এরা আইসিটি মানে যে ইনফরমেশন টেকনোলজিতে আছে, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ঢুকে গেছে, সার্ভেলেন্স টেকনোলজি গেছে। অল্প কয়টা কোম্পানি সারা দুনিয়া চালায়। তো এটা এক। আর এই পরিস্থিতি যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আমাদের দেশের যে বুদ্ধিবৃত্তিক শ্রেণী, তাদের এগুলোর কোনো খবর নাই। দুই নম্বর হলো, তারা যেটা করতেছে, আমি যেহেতু বুঝতে পারছি আসেন, আমি খুব তারা ভালো করে বুঝবেন, এরা একটা ইসলামের ব্যাখ্যা প্রচার করে। ধরেন আপনার বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি মোসাদ, এরা যে ইসলামের কথা প্রচার করে, এটা কিন্তু রসুলের ইসলাম না। এরা পরকালবাদী ইসলামের প্রচার করে। রসুল যখন ছিলেন, তখন তিনি ইহলোকে মানুষের কল্যাণের জন্য লড়াই করতে হয়েছে, জিহাদ করতে হয়েছে, যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে।
উনি তো খালি ধর্মগুরু ছিলেন না, উনি কিন্তু সেনাপতিও ছিলেন, উনি রাজনীতিবিদও ছিলেন। তো এখন ধরেন আপনাকে দেখে একটা ধর্ম শিখে দিচ্ছে যে এই ধর্ম ইহলৌকিক কোনো বিষয় কোনো তার কোনো ভূমিকা নাই, এর খালি পরলোক নিয়ে কথা বলতে হয়। আপনি বাংলাদেশে যদি কোনো এই মসজিদে যান, দেখবেন লেখা আছে যে এখানে কোনো দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। অথচ ইসলাম আসছে কিন্তু দুনিয়াবি কথাবার্তা বলার জন্য, দুনিয়াতে কিন্তু জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য আসছে, ঠিক না? মুসলিমের পক্ষে আসছে ধর্মটা। রসুল কিন্তু মুসলিমের পক্ষে, আরবের দাসদের পক্ষে লড়াই করছেন তিনি। তার সবচেয়ে বড় যারা সাহাবা ছিল এরা অনেকেই ছিলেন দাস। ফলে এই যে মুক্তির যে একটা বিশেষ ধর্ম, যেটা ইহলৌকিক ধর্ম, এটা খ্রিস্টানিটির মতো না, এটা ইহুদিবাদের মতো না, এটা ভুলাই দেয় ওরা আমাদেরকে, ভুলাই দিয়ে তারা আমাদেরকে বলে যে না, ইহকাল কিছু নাই, ইহকালে তোমার কিছু পাবার নাই, কার সাথে আমাকে শোষণ করবে। ফলে ইহকালিক আমি কিছু পাবো, এটা সে আমাকে ভাবতে দেবে না। ফলে তুমি যা কিছু পাবা জান্নাতে গিয়ে পাবা, তুমি পরকালে গিয়ে পাবা। এই প্রচার দেখবেন আপনি এই বিভিন্ন ইউটিউবে কিছু হুজুররা সারাক্ষণ এসে ওয়াজ করতেছে, এমনই ওয়াজ করতেছে। তারপর দেখবেন যে তাদের একটা অংশ এসে গিয়ে মাজার আক্রমণ করতেছে, মাজার। আর মাজারটা কিভাবে করে, মাজারে ধরেন আপনার একটা আপত্তি থাকতে পারে, সমস্যা নেই, এটা তো তর্ক বিতর্ক থাকবে, একজন ফতোয়া দিতেই পারে একটা। আর মাজারে আপনার ধরেন বলে যে নেশা হয়, গাঁজা খাওয়া হয়, খুব ভালো। তো গাঁজা তো বড় বড় হোটেলে হয়, গাঁজা তো বহু বিরাট বিরাট অনুষ্ঠানে হয়, তাই মাজারটা আপনি কেন ধরছেন? মাজারটা ধরার একটা বড় কারণ ছিল যে মাজারটা হলো গরিবের আশ্রয়। মানে ইসলামের যে মূল যে নীতি, তার সবচেয়ে বড় একটা ব্যাপার হলো যে আপনার এটা আখলাক, আমার যে চরিত্র তৈরি করে, সেটা গরিবের যে আশ্রয়, নিরাশ্রয়ের যে আশ্রয়, যেখানে আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন একদিকে, কেমন ট্যাক্স দিচ্ছেন, সে ট্যাক্সের টাকা কিন্তু সরকারি গরিবের জন্য খরচ করার কথা, সরকার তো টাকা কিন্তু গরিবের জন্য খরচ করে না। তারপরে কিন্তু আপনি মানতের নামে আপনি কি করে আসেন, আপনি মাজারে টাকা দিয়ে আসেন, একটা গরু দিয়ে আসেন, একটা ছাগল দিয়ে আসেন, মানুষ কিন্তু দেয় এটা ওই অলিয়া উলিয়ার নামে তারা দিয়ে। এটা তো আর অলিয়া উলিয়া খায় না, এটা তো আল্লাহ খায় না, এটা কিন্তু যায়, কিন্তু এটা কিন্তু গরিবের হক, এটা মানে গরিবের জন্য এই জিনিসটা দেওয়া হয়। এখন আপনি করতেছেন এই গরিবের হকটা আপনি মেরে দিচ্ছেন, এই গরিবের হকটা ইজারা দিয়ে দিচ্ছে সরকার। এখন যে নিয়ম, এটা হলো ইজারা, মানে আপনি মাজার ইজারা নেবেন, মাজারে যা কিছু মানত আপনি করবেন, ওই ইজারাদার পাবে, বছরে সরকার খালি একটা টাকা পাবে। সরকার তো এটা করতে পারে না, এটা তো সরকার দেয় না তো, কারণ এটা তো আপনার ধর্মের নামে আপনি দিচ্ছেন কাকে, আপনি গরিব মানুষের হক আপনি আদায় করছেন। আপনি জাকাত দিচ্ছেন, আবার তার হকেরটা আপনি আদায় করতেছেন। জাকাতটা হচ্ছে বাধ্যতামূলক, আর হকটা হচ্ছে আপনার দিনের অংশ, মানে আপনি যে ইসলাম যেটা দিন তার অন্তর্গত আপনি, এটার জন্য আপনি কি করতেছেন, মাজারে গিয়ে আপনি মানত দিতেছেন। এখন এক ধরনের ইসলামিক বেরিয়েছে, এরা মাজার হামলা করবে, হামলা করবে কেন, ওই যে ইজারাদারদের টাকা তারা নেবে, আর কিছু নাই। তারা কিন্তু ইজারাদারি লড়াই চালা দিচ্ছে। তারপর তারা বলে, না মাজারে ইয়াবা হয়, মাজারে নেশা হয়, মাজারে গান বাদ্য হয়, এটা বলে তারা বলতে পারে। তাহলে ওই যে এগুলো ওই হ্যাঁ, এগুলো এগুলা সব আসলে ওই ইজারাদার আর সিন্ডিকেট, মানে টাকা পয়সার ব্যাপার স্যাপার এগুলা। এখানে আসলে কোন দিন ইসলাম বলেন বা কিছু অন্য কিছু বলেন, এগুলো কিছু না। একদম ঠিক ঠিক এই কথায়। আর এই যে একটা পরিস্থিতিতে, এই পরিস্থিতির মধ্যে কিন্তু বহু লোক কিন্তু বিভ্রান্ত হয়ে আছে। জি আপনি প্রশ্ন করছেন যে দেশের অবস্থা কিরকম, খুব বিভ্রান্ত হয়ে আছে তারা। ফলে এই বিভ্রান্তি থেকে আমরা কাটায় উঠবো কি করি, এটা একটা বিরাট একটা সমস্যা, এটা বোঝানোর সমস্যা। আর অন্যদিকে রাজনৈতিক দল বলে, যেগুলোকে আমরা রাজনৈতিক দল বলি, এরা আসলে লুটেরা মাফিয়া শ্রেণীর একটা প্রতিনিধি। এর আগে 15-20 বছর লুটপাট করে গেছে, নতুন যারা আসছে এরা লুটপাট করতে আসে। তা আপনি কেমন বলবেন যে দেশ ভালো? দেশ ভালো মতন তো কোনো অবস্থা নেই। আর এই জি যে সরকার দেখেন গতকাল একদিনের মধ্যে আপনার ইয়ের দাম, জ্বালানির দাম বাড়াই দিল, গ্যাসের দাম বাড়াই দিচ্ছে। তার জি লোক কোথা থেকে টাকা দেবে? জিনিসপত্রের দাম তো হু করে বাড়তেছে, আমি তার টাকা ছাপতেছে, ইনফ্লেশন বাড়বে, কদিন পরে তো আপনি কাগজে হয়ে যাবে, টাকা তো কাগজে হয়ে যাবে। তো আপনি একটা ভয়ঙ্কর সময় আসতেছে সামনে, এটা কি আবার করে আর আবার আরেকটা দেখছেন, এই যে প্রিপেড মিটারের ওই ইয়াটা, এই ফিসটা মওকুফ করছে, কিন্তু জ্বালানি আই মিন সরি বিদ্যুৎ বিদ্যুৎ বিলটা রিডিং বাড়ায় দিছে। এটা কিন্তু মানুষকে মানে কি ধরনের ঘুরাই ফিরাই ধোঁকাবাজি গুলা মানে ম্যানিপুলেট করতেছে। এগুলো আসলে করে? সাধারণ মানুষ, সাধারণ পাবলিক ধরতে পারবে না এই জিনিসগুলা। একদম একদম।
একদম জি ঠিক বলছি, ভালো পয়েন্ট ধরেছেন। তো সেই জন্য আমি মনে করি পুরো দেশটা টিকে আছে, যেহেতু আপনার ওখানে ভাইরা বোনরা যারা আছেন তাদের বুঝতে জি হবে তাদের রেমিটেন্সের টাকা কিন্তু দেশটা চলে, কিন্তু এই টাকাটা কিন্তু গরিবের কাছে যায় না। রাষ্ট্র জি কিন্তু এটা, ওই লুটপাট যারা করে এরা কিন্তু টাকাটা মেরে দেয়। ফলে জি আমাদেরকে সামনে কোনো উপায় নাই যদি না আমরা নতুন করে রাষ্ট্রটা বানাই। এটি হলো আমার বারবার আমার বক্তব্য, আপনি দেখবেন এই কথাটাই বারবার আমি বলি যে বাংলাদেশের জনগণকে নতুন করে রাষ্ট্র বানাইতে হবে। আর রাষ্ট্র বানাইলে যদি এনে বানাইতে পারেন, তখন আপনারা যারা কি যে যেখানে থাকেন, মক্কা থাকেন কি আপনার কাতারে থাকেন কি দুবাইতে থাকেন, আপনারা বলতে পারবেন যে তুমি আমার কাছে টাকা নিতেছো, তো কেমনে খরচ করতেছে জবাবদিহি করতে হবে আমাকে। জি কারণ আমি তো পাঠাচ্ছি তোমাকে, তো জবাবদিহি করার তো কোনো জায়গা আপনার নেই। আপনি তো ওই রাষ্ট্র বানান নাই যে রাষ্ট্র এসে জবাবদিহি করবে। জবাবদিহি দূরে থাক, আপনি এম্বাসির কাছে গেলে এম্বাসি আপনার সঙ্গে আমার সঙ্গে আচরণ করে মনে হয় যে আপনি কি, আপনি একটা জাত একটা লোক, মানে আপনি যেটা বৈরী নাগরিক অধিকার। আচরণ, হ্যাঁ, তো বৈরী আচরণ এটা করে। সে তো আপনার সে তো আপনার গোলাম হওয়ার কথা। আপনি জি এখান থেকে যারা যে পরিমাণ তারা এখান থেকে রেমিটেন্স পাঠায়, তো এম্বাসির তো সারাক্ষণ উচিত তাদের ভালোর দিকে তাকানো। তো এম্বাসি গুলো করে না, তাই এম্বাসির দরকার নাই তো এগুলো। আপনি যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রটা না বানাচ্ছে, যে রাষ্ট্র এমন সব দূতাবাস রাখবে, আর এত বড় দূতাবাস দরকারই বা কি আমার? দূতাবাসের বিল্ডিং তো আমার গরিবদের জন্য দরকার নেই। আমার তো সুনির্দিষ্ট কি, আমার এখানকার ধরুন আজকে আপনার ওই মধ্যপ্রাচ্যে আমার হচ্ছে শ্রমিকদের প্রতি আমার যত্ন নেওয়া, তাদের কেউ ঠকাইছে কিনা, তাদের তাদের কোনো টাকা কেউ লুট করে নিয়ে গেছে কিনা, তাদেরকে কেউ আপনার ভুল জায়গায় নিয়ে এসে বেঁচে দিল কিনা, এটা দেখাশোনা হলো পেপাসের কাজ। এবং আরো যেন লোক সুন্দরভাবে ওই সব দেশে কাজে যেতে পারে, টাকা পাঠাতে পারে, এবং একটা সময় দেশে ফিরে এসে সে আবার দেশেও অবদান রাখতে পারে। এটাকে ফ্যাসিলিটেট করে তো এম্বাসির কাজ। তো এম্বাসির একটা বড় বড় এম্বাসির দরকারটা কি? দরকার দরকার নাই তো তো। নেই। তা কি দরকার, তার ভাঙা ফেলতে হবে তো এগুলো। তো আপনি অবশ্যই। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র না বানাবেন ততক্ষণ তো আপনি এটা করতে পারবেন না, ঠিক না? এগুলো জি করে। আচ্ছা, আচ্ছা স্যার, আপনি আপনি কি মনে করেন এখন যে মনে করেন একজন একটা বিপ্লবের পর, যেমন ধরেন ফরাসি বিপ্লব হয়েছে, এরপর এই রাষ্ট্র স্থিতিশীল হইতে 18 বছর নাকি 12 বছর মতো পর্যন্ত লাগছে। আমার থেকে সেটা সেই হিসাবটা কংক্রিট হিসেবে আপনি বেশি জানবেন। কিন্তু আমাদের দেশেও একটা বিপ্লব ঘটে গেল। এই বিপ্লবটা শুধু একটা রেজিম চেঞ্জের না, এটা কিন্তু একটা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছিল। আমি কিছুদিন আগে আপনার চিন্তা পত্রিকায় লেখাটা সিরিজ সিরিজ লেখালেখি যেটা করতেছেন পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন নিয়ে, ওগুলো আমি একটু একটু মানে দেখতেছিলাম। যদিও বা আমি অতটুকুলো বুঝার মানুষ বেশি না, তবে এর মধ্যে প্রশ্ন করবেন অলওয়েজ, না আমাকে ফোন করবেন, একটা মেসেজ দিবেন, আমি আবার দরকার লিখবো আসলে। ইনশাল্লাহ। তো এখন আমার আমার যেটা প্রশ্ন আসে, সেটা আমার প্রশ্ন না, সেটা সকল প্রবাসীদের মানে সকল জনগণ, সকল প্রান্তিক মানুষের প্রশ্ন। এই যে একটা বিপ্লব হয়ে গেল, এই বিপ্লব তো শুধু রেজিম চেঞ্জ করার জন্য না, এই বিপ্লব ছিল আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র বিনির্মাণের জন্য, একটা আধিপত্য বিরোধী, আধিপত্যের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, উপনিবেশের বিরুদ্ধে। তো বাহ, এটা থেকে আমরা তো সফল হতে পারলাম না। হ্যাঁ এখন পারলাম না। নেক্সট নেক্সট বিপ্লব, নেক্সট পরিবর্তন, নেক্সট যে আমাদের সংস্কার, ওটার জন্য আমরা আমাদের করণীয়টা কি, বা আমরা কিভাবে কোন দিকে যাচ্ছি, আমরা আমরা এর জন্য পদক্ষেপ বা কি কি নেব? আচ্ছা, প্রথমত এই বিপ্লব আমরা কত কিছু কিছু শব্দ একটু ব্যবহারের ক্ষেত্রে আমরা খালি একটু সতর্ক থাকি, শব্দ ব্যবহার ভুল হয় নাই, আমরা জি যারা বুঝি আমরা কি অর্থে কথাটা ব্যবহার করছি। আমি যে শব্দটা ব্যবহার করি এটাকে বলি গণ অভ্যুত্থান। আচ্ছা গণ অভ্যুত্থান আর করে কেন, কেন আর বিপ্লব বলে কি ভুল? না, বিপ্লব বলে ভুল নেই, বিপ্লবও ঠিক, কিন্তু পার্থক্য মনে রাখলে আমরা বুঝবো যে আমাদের কর্তব্যটা কি। এখন আচ্ছা কেন গণ অভ্যুত্থান বলি, এটা এই গণ অভ্যুত্থানের কর্তা কোন দল না, জনগণ হুম, সরাসরি। কেমন এই ঘটনাটা সে ঘটেছে, জি জনগণ যখন সরাসরি এরকম ঘটনা ঘটায় তখন এটাকে বলে গণতন্ত্র। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যারা শুনতেছেন আমার কথা তারা খুব ভালো করে বুঝবেন। জনগণ বলতেছে অভ্যুত্থানের মাধ্যমে যে তোমরা যেমন করে রাষ্ট্রটা বানাইছো, যে সকল আইন বানাইছো, যে ব্যবস্থা করছো, এই ব্যবস্থা আমরা আর মানি না, আমরা নতুন ব্যবস্থা চাই, আমরা নতুন ভাবে রাষ্ট্র বানাতে চাই। এটা হলো এই গণ অভ্যুত্থানের মর্ম হলো এটা। এখন এই গণ অভ্যুত্থানের মর্ম হওয়ার পরে তার কি হয়, সাধারণত কি ঘটা উচিত ছিল? উচিত ছিল যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা।
এটা শব্দগুলো খেয়াল করে খুব সতর্কভাবে খেয়াল করতে হবে কি 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 ভাষা আমি ব্যবহার করছি। শব্দ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তা আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার করছিলাম? না, করিনি। আমরা কি সরকার বানাইছি? আমরা বানাইছি উপদেষ্টা সরকার। এটা মানেটা কি? এটার মানে হলো শেখ হাসিনার সংবিধান সহ তার পুরো ব্যবস্থা আমরা টিকে রেখেছি। খালি হাসিনা নেই, খালি হাসিনাকে বাকি- তাড়াই দিলাম আর তার পুরো ব্যবস্থা রাখলাম। তার আমলাও আছে, তার দলও আছে, সবই কিন্তু আছে, কিচ্ছু কিন্তু বদলালো না। বিচার টিচার কিচ্ছু হলো না, খালি একজন ব্যক্তি সরে গেল। ব্যক্তি সরে গিয়ে কি করলাম? আমরা 8 তারিখে আমরা শপথ নিলাম যে শেখ হাসিনার সংবিধান এবং তার রসটা আমরা কি করব? রক্ষা করব। এই জন্য 8 তারিখের যে ঘটনাটা ঘটেছে এটাকে বলা হয় সাংবিধানিক প্রতিবিপ্লব। এটা একটা কাউন্টার রেভলিউশন হয়েছে। আপনি সতেরো বলছেন রেজিম চেঞ্জ, কথাটা ভুল না, ঠিকই বলছেন, কিন্তু সত্যিকার আইনের ভাষায় এটাকে বলে সাংবিধানিক প্রতিবিপ্লব। মানে জনগণের বিরুদ্ধে আরেকটা বিপ্লব হয়েছে। তো জনগণের বিরুদ্ধে বিপ্লব যে যারা করছে তারা কি বলে বিপ্লবটা করলো? তারা সংবিধান দেখায় বিপ্লবটা করছে। তারা বলছে এই দেখো এই সংবিধান কিন্তু মানতে হবে, এই সংবিধান না মানলে হবে না। ফলে তারা শপথ না হইলো যে এই সংবিধান রাখবার জন্য তারা আমাদেরকে শপথ না হলে নিয়ে, যখন আপনি সংবিধান রক্ষার শপথ নিলেন, মানে শেখ হাসিনার রাষ্ট্র ব্যবস্থা রক্ষা করবার শপথ যখন আপনি নিলেন, তখনই কিন্তু আপনার এই বিপ্লব টিপ্লব সব কিন্তু উবে চলে গেছে, শেষ, ফিনিশ। 8 তারিখে শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু আপনি কি করলেন? এরপরে খালি ক্ষমতার ট্রানজিশন। ইউনূস সাহেব এসে কার সঙ্গে কথা বললো? আচ্ছা, বিএনপির সঙ্গে কথা বললো। বিএনপি মানে আওয়ামী লীগও কিন্তু মনে রাখেন। বিএনপির সঙ্গে কথা বললো, জামাতের সঙ্গে কথা বললো, এনসিপির সঙ্গে কথা বলে, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা কথাবার্তা বলে একটা নির্বাচন দিয়ে উনি চলে গেছে, শেষ হয়ে গেছে। এখন আমেরিকার গুরুত্বপূর্ণ যে সকল মানুষ আছে, যেমন আপনার জেফ্রি স্যাক্স, আপনি তো নাম শুনছেন বোধহয়, নাকি? জি জি। ডাক সাহেব, উনি 18 তারিখে বলছে যে বাংলাদেশের অবস্থার দৃষ্টি মনে হচ্ছে এখানে একটা রেজিম চেঞ্জ হয়েছে। মানে যেরকম রেজিম চেঞ্জ তারা পাকিস্তানে করছে, বিভিন্ন জি দেশে করছে, বাংলাদেশেও তার একটা রেজিম চেঞ্জ করছে, কারণ কোনো গুণগত কোনো পরিবর্তন হয় নাই। জি তাহলে আমাদের প্রবাসী ভাই বোনদের যেটা বুঝতে হবে, আমরা দেশের জনগণ 1000-এর বেশি জীবন দিছে, পঙ্গু হয়ে আছে প্রায় 4-5 হাজার। এত বড় আত্মত্যাগের পরেও আমরা কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। এই যে কিছু করতে না পারলাম, এটা কারণটা হচ্ছে কি? আমরা সরকার আর রাষ্ট্রের পার্থক্য বুঝি না। আপনি যদি আপনার ওখানকার আমাদের ভাই বন্ধুর সঙ্গে কথা বলেন, বলে ভাই সরকার আর রাষ্ট্রের পার্থক্য কি, দেখবেন 10 জনের মধ্যে 9 জনে বলতে পারবেন। পারবে না, পারবে না। তাহলে আমাদের কাজটা কিন্তু সরকার পরিবর্তন না, আমাদের কাজ ছিল রাষ্ট্র গঠন। মানে এক্স্যাক্টলি। আমাদের কাছে রাষ্ট্র গঠন, এটা যদি তারা বুঝতো, তাহলে স্বভাবতই আপনার নতুন করে রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু হতো। এখন প্রশ্ন হলো এরকম যে রাষ্ট্র গঠন প্রক্রিয়া কেন শুরু করে? রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু করার খুব সহজ পথ হলো যে একটা তো রাষ্ট্রটাতে কাঠামো তো আছে, ডিসি টিসি আমলারা আছে। এদের জি প্রথম কাজ হলো গ্রামে গ্রামে, জেলায় জেলায় মানুষের সঙ্গে কথা বলা, যে ভাই আগের ব্যবস্থা আর নাই, এবার নতুন ব্যবস্থা তুমি কেমনে চাও, তোমার বক্তব্য বলো। তোমার খাদ্যের সমস্যা আছে, কৃষি সমস্যা আছে, সারের সমস্যা আছে, জ্বালানির সমস্যা আছে, তা আসো আমরা কথা বলি, কেমনে আমরা এই সমস্যার সমাধান নিজেরা করব, এটা বলো। এখন আপনি ওই তাদের জনগণকে অন্তর্ভুক্ত করে জনগণের কাছ থেকে মতামত নিয়ে জনগণ কি করতে পারে আর তার কোথায় তার ক্ষমতার অভাব, এটা ভালো করে বুঝে নিয়ে আপনি তখন একটা পরিকল্পনা দিবেন যে কি করে আপনি নতুন করে রাষ্ট্রটা আপনি বানাবেন। এখন ওই যে রাষ্ট্রটা কি করে বানাবেন, ওই পরিকল্পনা দেবার পদক্ষেপটাকে বলা হয় গঠনতান্ত্রিক প্রক্রিয়া, গঠনতন্ত্র। সংবিধান না কিন্তু, সংবিধান দেয় ইংরেজরা, বিদেশি শাসকরা এসে আপনাকে আইন দেয়, আর জনগণ কিন্তু সংবিধান প্রণয়ন করে না। জনগণ পরে রাষ্ট্র গঠন, তার মধ্যে আইন থাকে, তার মধ্যে নীতি থাকে, তার মধ্যে আদর্শ থাকে, অনেক কিছু থাকে, ফলে তার মধ্যে আইনও থাকে, মানে সংবিধানও থাকে। কিন্তু শুধু সংবিধান না, তার তৈরি করে একটা গঠনতন্ত্র। ইংরেজিতে কনস্টিটিউশনের সাধারণ বাংলা হলো
গঠনতন্ত্র, সংবিধান। দেখেন আমাদের সাধারণ মানুষ গেলে কিন্তু বুঝে না, তার মানে বুঝবে না, জি। সংবিধান হ্যাঁ, ওতে পরে ওদেরকে সংবিধান দেখায় কিন্তু ওদেরকে শাসন করে তারা। এই ওরা কি বলে, বলে এই দেখ সংবিধান আছে, তোর খালি 5 বছর পর পর তুই খালি ভোট দিবি, লুটপাট কে করবো, আমরা করবো না, আওয়ামী লীগ করবো, এটা খালি ঠিক করবো, আমরা ঠিক করবো, তোরা খালি কারা তোদেরকে লুটপাট করে ওদেরকে ভোট দিবি। কথা জি, বুঝতে জি, পারছেন তো? জি, এটাই কিন্তু জি। তারা রাজনীতি বলতে তারা এটাই বুঝে। এখন জনগণ যতক্ষণ পর্যন্ত না এই রাজনীতিটা না বুঝে ততক্ষণ পর্যন্ত আমরা আগাইতে পারবো না। ফলে এবারকার গণ অভ্যুত্থানে জনগণ বুঝতে পারেনি যে কি করে তাদেরকে আপনার এই তাদের তাদেরই অর্জনটা কি করে বেহাত হয়ে চুরি যাচ্ছে। করে ফেলছে, চুরি হ্যাঁ, করে চুরি ফেলছে। করে। এখন যেহেতু আমাদের কথাবার্তা এটা এটা বুঝতেছে লোকে, এখন জি, নিঃসন্দেহে আমরা আবারও সংগঠিত হব, দ্বিতীয়বার যেন আমরা এই ভুল না করি সেই জন্য আমরা কাজ করতেছি। অনেকে আমাদের পত্রিকাতে, আমাদের লেখালেখিতে আপনি দেখবেন প্রস্তাবগুলো আছে, ঠিক আছে। জি, আমরা এর আগে নির্বাচনের আগে একটা ওই চিন্তার সংখ্যা করছি, এটা হচ্ছে জি। লুটিয়া মাফিয়া তন্ত্র। ফলে আপনি পাবেন এগুলো আমাদের চিন্তাতে, এগুলো এটা আছে, আপনি এগুলো পাওয়ার মধ্যে আপনারা, আমরা যদি যত হ্যাঁ, বেশি আমি আমি সচেতন হব। চিন্তা ফলো আপ করি, আবার ফলো করি, আর ইয়াও করি, আর মানে মানে ওখানে কমেন্ট করলে ওখানেও কিছু কমেন্ট করার চেষ্টা করি আর কি। অবশ্যই করবেন, সবসময় করবেন, জি, আমাকেও করবেন, হোয়াটসঅ্যাপে করুন যখন আপনার কারণ এটা দরকার, আপনাদের বক্তব্য শোনাটা আমাদের জন্য খুবই দরকার। আর আমাদের জি, একটা বিরাট দরকার, প্রয়োজনটা হলো আপনাদের প্রশ্নটা শুনলে আমরা চেষ্টা করি যত সহজভাবে বুঝাতে, জি, নাহলে জি, তো অনেক সময় এটা খালি বুদ্ধিবৃত্তির ভাষা হলে তো হচ্ছে না আমার, ঠিক না? জি, জি, আমাদের জি। জনগণের ভাষায় কথাটা বুঝে বলতে হবে লোককে। বুঝাই বলতে হবে, জি, জি। আচ্ছা স্যার, আপনি যখন চিন্তার কথা, চিন্তা পত্রিকার কথা বলছেন, আপনি রেগুলারলি কিন্তু একটা ধারাবাহিক লিখতেছেন। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে নির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকে লিখতেছেন আপনি ধারাবাহিকভাবে। এই যে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিবর্তিত হলো, এখন আসলো বিজেপি। বর্তমানে বাংলাদেশে, সরি, বর্তমানে ইন্ডিয়ান, ভারতের 28টা অঙ্গরাজ্যের মধ্যে প্রায় 16টা অঙ্গরাজ্যের মধ্যে সরাসরি বিজেপি সমর্থিত অঙ্গরাজ্য মুখ্যমন্ত্রীরা, এবং বাকি কয়েকটাতে আছে মিক্স, টিএন না কি একজন একটা জোটের মধ্যে, ওখানেও বিজেপিরা প্রাধান্য। আচ্ছা, আর কিছু আছে ওনাদের কেন্দ্রীয় শাসিত বা গভর্নর শাসিত। তো এখন ওভারঅল সিচুয়েশন দিয়ে ওরা যে ওদের স্বপ্ন, যেটা বিজেপি এবং আরএসএস এর যেটা স্বপ্ন রাম রাজ্য সৃষ্টি করার, তো এই স্বপ্নটা কি ওনারা আসলে বাস্তবায়ন করতে পারবেন কতটুকু? এবং আমাদের যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা চেঞ্জ হলো, এইটা নিয়ে আমাদের দেশের উপর কতটুকু প্রভাব পড়তে পারে আমাদের দেশের সাথে, যেহেতু পশ্চিমবঙ্গের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, আসলে ভাষাগতভাবে, সংস্কৃতিগতভাবে অনেক কিছুতে মিলাম। তো এটা যদি একটু এক্সপ্লেইন করতেন। আপনি তো আমার লেখা পড়ছেন, যেহেতু আমি অনেক মেলা লিখছি, ডিটেল লিখছি। জি, জি, আমি পড়ছি, কিন্তু অনেকে হয়তো পড়ে না, এখন যারা শুনতেছে তারা একটু শুনুক। তারা আপনাকে যেটা হবে যে আমি কিছু কিছু ধরাই দেওয়ার চেষ্টা করবো। আমার ডিটেলে গেলে তো অনেক সময় লেগে যাবে। জি, 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 আপনার প্রথম কথা হলো যে পশ্চিমবাংলায় হিন্দুত্ববাদ তো খালি পশ্চিমবাংলায় না, সারা ভারত ব্যাপী হয়েছে। এখন জি, আমাদের মনে রাখতে হবে 47 সালে কিন্তু আমরা দেশটা ভাগ করছিলাম কিন্তু ধর্মের ভিত্তিতে। ফলে এইদিকে আমরা বলতেছি আমরা মুসলমানদের দেশ, ওটা হলো হিন্দুদের দেশ। এটারই কিন্তু ফল আপনি এখন দেখতেছেন বিজেপি যে নামে আসে। এখন বিজেপি যে মডেল ফলো করতেছে, যেটা বিপদের জায়গা, এই মডেলটা কিন্তু জায়নিস্ট মডেল, ইহুদি মডেল। মানে আপনি বলতেছেন যে তুমি এই এটা হলো হিন্দুদের রাষ্ট্র, এই জমি হিন্দুদের, এই ভূখণ্ড হিন্দুদের, ফলে তোমাকে হিন্দুদের মধ্যে থাকতে হবে। হ্যালো, আপনি মিউট জি হয়ে স্যার, গেছেন। আমি শুনতেছি, জি স্যার। তাহলে যেটা হচ্ছে সেটা হলো যে আপনাকে এই হিন্দুদের সঙ্গে আপনাকে থাকতে হবে, জি, এই হিন্দুই আপনাকে থাকতে হবে। সেই পরিকল্পনার মধ্যে তারা চাইতেছে এই উপমহাদেশ থেকে ইসলাম নির্মূল করার জন্য, যাতে ইসলাম উপমহাদেশে না থাকে। আচ্ছা, এখন আপনাকে আমি একটা কথা বলে দিই। 71 সালে মুক্তিযুদ্ধ তো ইসলাম নির্মূল আকারে আসছিল না? জি,
তখন 47-এ পাকিস্তান চাইছিলাম যে মুসলমানদের জন্য আলাদা, মুসলমানদের সব এক আলাদা রাজ্য চাইছে, এটা তো সত্যি কথা না, কেন হিন্দুরা এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে। আবার যেমন জিন্নাহ সাহেব কিন্তু রাজি ছিল যে শরৎ বাবু, আবার তারপরে আমাদের যে সোহরাওয়ার্দী, ইনারা মিলে চাইছেন যে একটা ইউনাইটেড বেঙ্গল, মানে জি দেখুন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেখুন, তেমনি দুইটা স্বাধীন রাজ্য কিন্তু একত্র। কেন একত্র থাকতে হবে ওদের? কারণ তাদের ভাষা আর সংস্কৃতির মধ্যে মিল আছে। আরেকটা বড় কারণ ছিল এই যে আপনার, আমরা তো সুবে বাংলা, মনে আছে সুবে বাংলা কথা বুঝেন তো? আমরা সুবে বাংলা। সুবে বাংলা, জি নবাব সিরাজউদ্দৌলা ছিল কি বাংলা বিহার উড়িষ্যার নবাব, জি তার কাছ থেকে ইংরেজ এই আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গেছে। জি তাহলে তো আমরা এই যে ইংরেজের বিরুদ্ধে লড়াইটা তো শুরু হবে সুবে বাংলা পুনরুদ্ধারের লড়াই, ঠিক জি কিনা বলেন? জি এটা জি তো হবে। এটাই হবে। যদি তাই হয়ে থাকে, তাহলে ওই যে সোহরাওয়ার্দী, শরৎ বোস, শরৎ বোস মানে ওই যে আমার সুভাষচন্দ্র বোসের ভাই, জি তাহলে এরা একটা ইউনাইটেড স্টেটস ছিল। এটা বক্তব্য ছিল কিরকম যে প্রত্যেকটা রাজ্য স্বাধীন, আবার একই সঙ্গে ফেডারেল স্টেট আকারে তারা এক, কারণ তাদের সংস্কৃতি, ভাষা, নদী, ভূগোল অনেক কিছু একরকম। তাহলে কিন্তু আমরা একটা শক্তিশালী জায়গায় আমরা যেতে পারতাম। কিন্তু আপনি খেয়াল করেন, ভারত ভাগ হয়েছে, কিন্তু হুম, ভারত তো ভাগ হয় নাই, ভাগ হয়েছে বাংলা আর পাঞ্জাব, ভাগ হয়েছে কিন্তু বাংলা আর পাঞ্জাব। যে বাংলার সমস্ত ভারতকে আধিপত্য ছিল তার, সেই বাংলা অতি দ্রুত একটা একটা কি একটা ব্যাকওয়ার্ড, একটা মফস্বলে পরিণত হয়েছে। জি কলকাতা ছিল আপনি পুরো ভারতের রাজধানী, সেই কলকাতা হয়ে গেছে এখন আপনি একটা মফস্বল, ঢাকার তুলনায় মফস্বল। তো তাহলে আমাদেরকে মহস্য বুঝতে হবে যে, আমাদেরকে বুঝতে হবে যে মূলত নিঃসন্দেহে হিন্দুত্ববাদীরা ইসলাম নির্মূল শুরু করছে। আমরা তো জি 71 পরে, 71-এর পরে আমাদের যে রাজনীতি, বাঙালি জাতিবাদী রাজনীতি, যে কারণে হাসিনা শেষ পর্যন্ত আমরা তাকে উৎখাত করার আমাদের সঙ্গে কোনো পথ ছিল না। এই বাঙালি জাতিবাদী রাজনীতিটাও তো আসলে ইসলাম নির্মূলই ছিল। আর সে তো স্বীকারই করতো না যে বাংলা ভাষী, যে বাংলা কথা বলে, সে মুসলমানও বটে। মানে 71-এর যুদ্ধ তো খালি আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করিনি, বাংলাদেশের মুসলমানরা, মজলুম মুসলমানরা জালিমদের বিরুদ্ধে লড়াই করছে। এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা, কারণ মুসলমানদের যেগুলো জালিম, যেগুলো রাজতন্ত্র, আপনি তো আছেন সব দেশগুলোতে, এই জালিমদের বিরুদ্ধে লড়াইটাও ছিল 71 সালের লড়াইয়ের একটা অংশ। কিন্তু 71 সালে আমরা কি ব্যাখ্যা করলাম এটাকে? না, বাঙালি যারা বাঙালি, ওটা আমাদের ইসলাম ঢুকতে পারবে না, ইসলাম বাইরে দেখতে হবে। তাহলে হিন্দুত্ববাদ তো আমরা চর্চা করছি, আপনি খালি মোদিকে দূর দিয়ে লাভটা কি? ঠিক আছে তো? এখন সেই জন্য আবার এটা রিয়াকশন করতে গিয়ে ভারতীয় আধিপত্যবাদের কথা বলতেছি, এটা সত্য কথা। ভারতীয় আধিপত্যবাদটা খালি আধিপত্য না, এটা তো একই সঙ্গে এক ধরনের কলোনিও বটে। আপনাকে এক জি ধরনের কলোনি, টাটা নগরের মতো, আপনার কোনো স্বাধীন কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা খুব দুর্বল। এখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে প্রথমত আপনার যে এই যে আপনার ধর্মের সঙ্গে আপনার ভাষা, আপনার সংস্কৃতির সম্পর্ক কি, এটা আপনাকে পরিষ্কার বুঝতে হবে। ধর্ম থেকে ভাষাকে আলাদা করলে হিন্দুত্ববাদ দিতে যাবে, আবার ভাষা থেকে ধর্ম আলাদা করলে হিন্দুত্ববাদ দিতে পারে। কারণ বাংলা ভাষা, আচ্ছা এখন ধরুন হিন্দুত্ববাদীরা বাংলা ভাষার বিরুদ্ধে এত কেন, তারা বাংলা সংস্কৃতির বিরুদ্ধে কেন? এর কারণ খুব সহজ, কারণ বাংলা ভাষা তৈরি হয়েছে সুলতানি আমলে, মুসলমানদের হাতে তৈরি হয়েছে। বাংলা সংস্কৃতিটা মুসলমানদের সময় ছিল। ইংরেজ আমলে আপনার নতুন যারা আসছে, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর আসছে, বড় বড় লেখক, খুব ভালো। কিন্তু আমরা তো সেই সুযোগ পাই নাই। আমরা এখন সুযোগ পাইছি, আমরা লিখতেছি। এখন আমরা আজকে যেসব চিন্তা ভাবনা করি, যেসব লেখালেখি করি, ওই স্তরে লেখালেখি আপনি পশ্চিমবাংলায় এখন আর পাবেন না। কেন? এটা কেন পাচ্ছি আমরা? কারণ আমরা তো 71-এ যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন চিন্তা করতে পারি, আমাদের ভালো মন্দ নিজের চিন্তা করতে পারি। তাই আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে হিন্দুত্ববাদের যে প্রকল্প, সেটা শুধু যে আপনার নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারী করতেছে ওটা তা না, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে করতেছি এই বাঙালি জাতিবাদের নামে। যে কোনো জাতিবাদী ক্ষতিকর,
আমাকে মুসলিম জাতিবাদী ক্ষতিকর, কারণ ইসলামী জাতিবাদী কোনো স্থান নাই, ইসলাম কোনো জাতিবাদী কোনো স্থান নাই। আপনার ভাষা সংস্কৃতি আছে আপনার, এটা তো আল্লাহর দান। ফলে প্রত্যেকটা ভাষার সংস্কৃতি এটা ডেফিনেটলি আপনাকে আল্লাহ এটাকে আপনাকে এটা তার কাছ থেকে আমানত আকার আপনি পাইছেন, এটাকে রক্ষা করা আপনার দায়। তো সেই জন্য আমি মনে করি যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদেরকে এই যে আমরা ইসলামকে আমাদের চিন্তার বাইরে রাখি। অনেকে আমাকে বলে ফয়সাল সাহেব খালি এই ইসলামের কথা বলে। আমি তো ইসলাম কথা বলতে হবে, আমার তো কোনো কথা নাই, এটা তো আমার সংস্কৃতি, আমি কি করে এটা না করি, আমাদের কোনো হীনমন্যতা নেই। আমি যে একটা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছি, এটার জন্য তো আমার তো কোনো খারাপ লাগে না। ইসলাম তো আমার ধর্ম, ইসলাম তো খুব শক্তিশালী ধর্ম। ফলে ইসলামের যেটা ভালো ওটা তো আমি অবশ্যই রাখবো, আমি কেন ওটা ছাড়বো। ইসলাম যেখানে ইসলামের নামে যে সকল নেতিবাচক ব্যাপারগুলো সমাজে আছে তার বিরুদ্ধে আমি লড়াই করে যাচ্ছি, কিন্তু আমি ইসলাম বাদ দিব কেন? ঠিক তেমনি আমি সনাতন ধর্ম তো বাদ দেবো না। যারা সনাতন ধর্মী তার ধর্ম ভালো, তো তার ধর্মে বহু কিছু আছে যার সঙ্গে আমার হয়তো আমি তার সঙ্গে আদান প্রদান হতে পারে, কথাবার্তা হতে পারে, মিলমিশের মধ্যে আমরা আরো সুন্দর একটা সংস্কৃতি গড়ে তুলতে পারবো। এটা হলো হিন্দুত্ববাদকে মোকাবিলার সঠিক পথ। আর অনেকে প্রশ্ন করে যে ভারত কি বাংলাদেশকে আক্রমণ করতে পারে বা দখল করে নিতে পারে? আজকাল তো দখল করাটা তো ইস্যু না। আজকাল তো আপনার মনকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, আপনার রাজনৈতিক চেতনাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, তা আমি ১৭ কোটি লোক দখল করা বিপদ না। এই ঝামেলা কে পোহাবে? দরকার তো না এটা করা। আপনি যদি কানেক্টিভিটির দ্বারা বাংলাদেশটাকে লুণ্ঠন করতে পারেন, আপনি বাংলাদেশের ভেতর দিয়ে যাবেন এক দেশ থেকে আরেক দেশে, আপনি যেমনি করে চাইতেছেন সবই বাংলাদেশ দিচ্ছে আপনাকে, আপনার বর্ডার নিরাপদ, ওখানে আইএসএ নাই, ওখানে উলফা নাই এখন, তো তো খুবই ভালো। তো আপনি বাংলাদেশ ভারত গিয়ে বাংলাদেশ দখল করবে, এটা আমি মনে করি না। এটা বোকা, ওরা তো বোকা না। তবে তারা কাঁটার তারে বেড়া দিবে এবং আশা দেওয়া, তারা ভয় পায় যে এখান থেকে যদি কোনো আন্দোলন বা এখানকার থেকে কোনো শক্তি যদি মণিপুরে যায়, কারণ মণিপুরে তারা একটা স্বাধীনতার জন্য লড়াই করতেছে, যদি এটা কোনো কারণে আসামে যায়, এটা কোনো কারণে মিজোরামে যায়, এটা কোনো কারণে আপনার নাগাল্যান্ডে যায়, এটা ওদের জন্য বিপজ্জনক। ফলে তারা কাঁটা তারে বেড়া দিবে। এটা তো তারা তাদের দিক থেকে তারা করবে। আমাদের কাজ হবে যে আমরা এমন সব চিন্তা দেব, করব, এমন ভাবে আমরা আমাদের ধর্মের কথা বলবো, আমাদের ভাষার কথা বলবো, সংস্কৃতির কথা বলবো, যেন কোনো হিন্দু এই আচ্ছা আচ্ছা, আমরা আমরা কি এটা করতেছি আমাদের দেশে বলেন বা ভারতীয় উপমহাদেশে বলেন বা পশ্চিমবঙ্গে বলেন, আমরা ক্ষমতার জন্য সংস্কৃতিটাকে, সুস্থ সংস্কৃতির পরিচর্যা করতেছি না, এবং আমাদের ধর্মটাকে কেউ কেউ উগ্রবাদী বা উগ্রবাদ যদিও বা না বলে, আমাদের ক্ষমতার জন্য, শুধু ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ধর্মটাকে ব্যবহার করে কখনো কখনো একে অপরের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কিনা, পরিপক্ক না হয়ে প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কিনা, এটা কি ক্ষমতা দীর্ঘায়িত কিনা, নাকি আর কোন অন্য কোনো দুর্বিসন্ধি? শুধু দীর্ঘায়িত না, এটা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এটা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে, কারণ ইসলামের যে ঔদার্য, ইসলামের যে আহ্বান, এটা দাওয়া, এটা হলো দাওয়া। আর আপনি, আমি মুসলমান, আপনি মুসলমান, আমার ইসলামের ব্যাখ্যা একরকম, আপনারটা আলাদা হতে পারে। ইসলাম কিন্তু এটাতে কোনো আপত্তি করে না। কেন? কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো আপনার বিবেক দিচ্ছে। আল্লাহ তো আপনার খালি কোরআন শরীফ দেয় না, আল্লাহ আপনাকে বিবেক দিয়ে দুনিয়া পাঠাইছে। এই জন্য বলছে আমি দুনিয়া খলিফা পাঠাবো, মানুষ পাঠাবো বলে না। কারণ আপনাকে বিবেক, জ্ঞান, বুদ্ধি, সত্য মিথ্যা কি করে হয় আপনাকে দিচ্ছে এগুলা। ফলে আপনি যদি বলেন কোরআনে এটা আছে, এটা মানতে হবে, আমার ব্যাখ্যাটা একমাত্র শেষ ব্যাখ্যা, এটা কিন্তু ইসলামের সঙ্গে যায় না ওটা। ঠিক না? কোরআন কিন্তু এদিকে বলছে কি হুদালিল মুত্তাকিন, আমি পরামর্শের বই, এটাকে আইনি আহ, বই বানিয়ে বুঝতে পারছেন? আমি আমি আসলে ওই ইসলামকে বেশি মানে ওটাকে ইয়া করতে চাচ্ছি না, কারণ আমি আমি এত বেশি ওই ইসলাম সম্পর্কে জানি না। আমি আপনাকে মানে প্রশ্ন করতে চাচ্ছি রাষ্ট্রের ভিতর আমাদের রাজনীতি, এইটা আর কি বর্তমানে। আচ্ছা, আপনাকে আমি আমাদের দেশের ভিতর আমি বর্তমান। আপনাকে একটা জিনিস বলি, একটু শুনুন ভাই। জি। একটা কথা আছে না, অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। আপনি যখন দেখতেছেন তুফান আসতেছে, চোখ বন্ধ করে রাখলে কিন্তু তুফান তো চলে যাবে না। চলা যাবে না, জি জি। আপনি আপনার দেশের আগাতে পারবে না পিছাতে পারবে, এটা নির্ভর করবে ইসলাম সংক্রান্ত তর্কে। আপনার কোনো উপায় নাই এখন।
আর কোনো উপায় নাই। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমি আপনাকে ওইটা বলতে চাচ্ছি যে আমি ইসলাম সম্পর্কে অত জ্ঞান রাখি না, যেহেতু হয়তো তা আমার ওখানে মানে আমার হয়তো ভুল হতে পারে, এই যে আমি এটা বলতে চাচ্ছি যে খুব ভালো, ঠিক আছে, বলছি অসুবিধা হ্যাঁ, নাই। তা আমরা আমরা কেউ জ্ঞানী ব্যক্তি না, কিন্তু জি, আমাদের কাণ্ড জ্ঞান আছে। আমরা কেউ কিন্তু জ্ঞানী ব্যক্তি না, আমাদের কাণ্ড জ্ঞান আছে। পরে কাণ্ড অবশ্যই, জ্ঞানের যেটা সঠিক ওটা তো আমরা কথা বলবো। আপনি একটা জি, লোকের উপর চাপা দিবেন না আপনার মত যে আপনারটাই ঠিক। আপনি না, আলোচনা করেন, কথা বলেন। আপনার জি, তথ্য না থাকলে যার কাছে ভালো তথ্য আছে, যেটা আপনি বলতেছেন, ও আসুক। যেমন আপনি খুব সুন্দর কথা বলতেছেন, আমি তো জানি না, খুব ভালো, আমি তো জানি না। আমি যেখানে মনে করি আমি জানি না, যিনি জানেন তার কাছে যাবো আমি। কিন্তু এক্স্যাক্টলি, ইস্যুটা অ্যাভয়েড করতে পারবো না, এটা বলতেছে। জি বলেন এবার। জি। আমাদের আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা মেইন ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে যে মেইন ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু ধারাবাহিকভাবে আসতেছে। আমলাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের নাগরিকদের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অন্তরায় কিনা, আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানের গবেষক ও চিন্তক হিসাবে কি মনে করেন? আপনার বর্তমান রাষ্ট্র তো আপনার নাগরিক অধিকার তো স্বীকার করেন না। এখন আপনার যে সংবিধান আছে, সেই সংবিধান তো আসলে আপনার নাগরিক অধিকার দেয় না তো। মানে ফলে আপনি রাষ্ট্র দিচ্ছে না। রাষ্ট্র দিচ্ছে না, হুম, রাষ্ট্র দিয়ে দিচ্ছে না। রাষ্ট্র তো একটার পর একটা আইন করা, একবার বলে তোমার অধিকার আছে, তবে এটা আইন সাপেক্ষ। রাষ্ট্র কি বলে, এটা বলে যে তোমার এই অধিকার, আমি রাষ্ট্র এটা হরণ করতে পারবো। যেমন একটা ছোট উদাহরণ দিই আপনাকে। আমি রাতে বেলা আপনাকে ঘরে ঢুকে গ্রেফতার করতে পারবো না, হুম, এটা পৃথিবীর সমস্ত সভ্য দেশে পারবো না। বা এমনকি অনেক দেশে এটা আছে, ধর্মস্থানে আপনি মসজিদে আছেন, আপনাকে মসজিদ হুম, থেকে গ্রেফতার করতে হবে, হুম, এটা নিয়ম। এটা হলো জি, কিছু, এটা হলো আপনার নাগরিক হিসেবে আপনার রক্ষা কবচ এগুলো। নাগরিক এখন অধিকার। নাগরিক অধিকার বলে, এখন আমি রাতে বেলা দরজা ভাঙে ঘরে ঢুকে গ্রেফতার করে নিয়ে চলে যাচ্ছি, এটা আমার সংবিধানের মধ্যে আছে। মানে সংবিধান এরকম পুলিশকে এরকম ক্ষমতা দিবার নিয়ম আছে সংবিধান, সে দিতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনার রাষ্ট্রের মধ্যে আপনার বিচার ব্যবস্থা যেভাবে গড়ে আছে, ওখানে আপনি কোনো বিচারই পাবেন। তাহলে এই যে বিচার ব্যবস্থার দিকে যদি যান, বিচার ব্যবস্থা তো মাকড়সার জালের মতন। মানে যারা ধনকুব, যারা এলিট, যাদের ক্ষমতা আছে, তারা ওই মাকড়সার জালটা ছিঁড়ে চলে যেতে পারে। আর যারা আমাদের মতন মধ্য নিম্ন মধ্যবিত্ত, যারা গরিব, ওরা তো ওই মাকড়সার জালের মধ্যে মরে যায়। একদম ঠিক বলছেন। সেজন্য আপনি যেমন শুরুতে আমি যে জন্য বারবার একটা কথা বলি, আমার সব বক্তব্যতা এসে যায়, আপনি যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রকে নতুন করে না বানাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের জনগণ পরিষ্কার বুঝে যে আমাকে একটা রাষ্ট্র বানাইতে হবে, এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র রাষ্ট্রের নামে আমার কোনো অধিকার হরণ করবে না, পারবে না, এই ক্ষমতা দেবো না রাষ্ট্রকে, ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু শান্তি, আপনি কিন্তু কোনো কিছুই পাবেন না। ফলে বাংলাদেশের বর্তমান রাজনীতির কেন্দ্রীয় বিষয় হচ্ছে রাষ্ট্র গঠনের প্রশ্ন। আপনি যতই কথা ঘুরে ফিরে আপনি এক জায়গাতে আসবেন, অযথা কথা বলে লাভ নাই। ফলে আমরা কি করে আগামী দিনে নতুন রাষ্ট্র বানাতে পারবো, ওটাই হবে আমাদের আলোচনার বিষয়। আমি আজকে আপনাকে যেটা সাজেশন করবো, আজকে তো আমি একটু বাইরে থেকে আসছি, ক্লান্ত, আজকে আপনার সাথে পরিচয় হলো, আপনার দর্শনের অনেক কথা হলো। ইনশাল্লাহ আমরা আবার আসবো। আজকে যে ধন্যবাদ। শেষ যে কথাগুলো বললাম, এটা আপনি খুব সুন্দর পরিচালনা করতেছেন। আপনি পুরোপুরি প্রশ্ন দিবেন আমাকে, আমরা তৈরি হয়ে সুন্দর করে আমরা আলোচনা করবো, যাতে আমাদের ভাইরা বোনরা ইনশাআল্লাহ, যারা। ইনশাআল্লাহ। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি আসছেন, আমাকে সময় দিয়েছেন এবং আন্তরিকভাবে আলোচনা করছেন। আমার সাথে যতবার ফোনে কথা হয়েছে ততবার আন্তরিকতার সাথে ফোন রেসপন্স করেছেন। এটা একজন রেসপন্সিবল নাগরিক যেভাবে আচরণ করেন, মানে আপনি এর থেকে আরো আমার মনে হয় যে অনেক বেশি করছেন। আপনার মতন অনেক একজন মহান মানুষকে আমার সাথে আলোচনা করছেন, এজন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার আমরা আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে আরো আলোচনা করবো, আরো অনেক করবো আলোচনা, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ অনেক আলোচনা। আমাকে আপনি সবসময় পাবেন। আপনার তরফে ইনশা- যারা শুনতেছে আমাদের কথা, সবাইকে আমি সালাম জানাতেছি। এবং যত কথা বলবো তত আমরা পরস্পরের কাছে আসবো, বুঝাতে পারবো। ফলে ছোট ছোট ইনশাল্লাহ, বিষয় করে নিয়ে এসে আমরা আলোচনা জি, করতে চাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন।